প্রিয় স্নেহের 2024 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও কী কী বিষয় তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে থাকবে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, ধীবর বৃত্তান্ত, ইলিয়াস, দাম আর নোঙর। আর ব্যাকরণ থেকে থাকবে ধ্বনি ও ধ্বনি পরিবর্তন, শব্দ গঠন, উপসর্গ অনুসর্গ, ধাতু ও প্রত্যয়, ভাব সম্প্রসারণ। আর সহায়ক পাঠ বই থেকে তোমাদের থাকবে বোমযাত্রীর ডায়েরি। ভালো করে তোমরা সিলেবাসটা দেখে নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। দেখো, সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা নবম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। দেখো, একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। প্রথম, চণ্ডীর আদেশ পেয়েছিল জাম্ববান বীর হনুমান, কলিঙ্গবাসী না গুজরাটবাসী। উত্তর হবে বীর হনুমান। প্রশ্ন, ঘটনাক্রমে সেই আংটি পেল এক ধীবর, আংটিটি ছিল মহর্ষি কর্ণের, রাজশ্যালকের, শকুন্তলার না প্রিয়ংবদের। উত্তর হবে শকুন্তলার। প্রশ্ন, যতদিন ধনী ছিলাম কখনো সুখ পাইনি, একথা বলেছে ইলিয়াসের প্রতিবেশী, ইলিয়াসের স্ত্রী, ইলিয়াসের কন্যা। উত্তর হবে ইলিয়াসের স্ত্রী। প্রশ্ন, শঙ্কুর ডায়েরির লেখায় লেখক প্রথমবার যে রঙটি দেখেছিল লাল, সবুজ, নীল না কালো। উত্তর হবে সবুজ। প্রশ্ন, খাঁটি বাংলা সন্ধির উদাহরণ হলো বারেক, নির্ঝর, সন্ধ্যা, নিরস। উত্তর হবে বারেক। প্রশ্ন, নিচের কোনটি ব্যঞ্জন সন্ধির উদাহরণ? উদ্ধার, নদ্যম্বু, সপ্তর্ষি, যথোচিত। উত্তর হবে উদ্ধার। দুই দাগে রয়েছে কম বেশি 15টি শব্দের মধ্যে প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। প্রথম, দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার, কলিঙ্গবাসী নিজেদের অঙ্গ দেখতে পাচ্ছে না কেন? তো লিখবে চারদিকের আকাশ মেঘে আচ্ছন্ন হয়, সমগ্র কলিঙ্গ দেশ অন্ধকারে ঢেকে গেছে, ফলে কলিঙ্গবাসী নিজেদের অঙ্গ দেখতে পাচ্ছে না। প্রশ্ন, ধীবরের পাওয়া আংটিটি কেমন ছিল? লিখবে ধীবরের পাওয়া আংটি ছিল মণিখচিত এবং রাজার নাম খোদাই করা। প্রশ্ন, বৃদ্ধ বয়সে ইলিয়াসের সম্বল বলতে কী রইল? লিখবে ইলিয়াসের সম্বল ছিল লোমের তৈরি একটি কোট, টুপি, জুতো এবং বুট সমেত একটি বোচকা আর স্ত্রী শামসেমাগি। প্রশ্ন, স্কুলে বিভীষিকা কে ছিল? লিখবে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম ছোট গল্পে কথক সুকুমারের স্কুলের অঙ্কের মাস্টারমশাই ছিলেন তাদের কাছে বিভীষিকা স্বরূপ। প্রশ্ন, সারা রাত মিছে দাঁড় টানি, সারা রাত দাঁড় টানা কেমন করে মিছে হয়ে যেত? লিখবে কবির নৌকা তটের কিনারে নোঙরে বাঁধা পড়েছে, দাঁড় টেনে তাকে এগোনো যায় না। রয়েছে গামোছা থেকে গামছা শব্দটি এসেছে, এরকম ধ্বনি পরিবর্তনের কারণ কত? লিখবে আরাম, প্রিয়তা বা উচ্চারণের সুবিধার কারণে শব্দের মধ্যেকার স্বরধ্বনি লোপ পেয়ে গামোছা থেকে গামছা এই ধ্বনি পরিবর্তনটি ঘটেছে। প্রশ্ন, স্বরভক্তি কথাটির অর্থ কী? লিখবে স্বরভক্তি কথাটির অর্থ স্বরের দ্বারা বিভাজন। প্রবেশে সত্য নাসিক্য ভবন কি? উত্তর লিখবে মূল শব্দের মধ্যে নাসিক্য ব্যঞ্জন না থাকা সত্ত্বেও শব্দ রূপান্তরের প্রক্রিয়া আপনা থেকে অনুনাসিক হয়ে গেলে তাকে শত নাসিকী ভবন। যেমন পেচক থেকে পেঁচা, পিপিলিকা থেকে পিঁপড়ে। বলছে প্রফেসর শঙ্কুর বিড়ালের নাম কি? লিখবে প্রফেসর শঙ্কুর বিড়ালের নাম ছিল নিউটন। প্রশ্ন, মঙ্গল গ্রহের জল কীরকম ছিল? লিখবে মঙ্গল গ্রহের নদীর জল ছিল লালচে, স্বচ্ছ পেয়ারা জেলির মতো এবং স্বাদ ছিল অমৃতের মতো, তা ছিল শরীর ও মনের ক্লান্তিনাশক। তিনি দেখা রয়েছে কম বেশি 60টি শব্দের মধ্যে নিচের যে কোনো একটি প্রশ্ন দেওয়া প্রশ্নের মান রয়েছে 3। প্রথম, দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার, কখন এবং কেন এরকম হয়েছিল? তো লিখবে কবিকঙ্কন মুকুন্দ চক্রবর্তীর আলোচ্য কবিতায় কলিঙ্গ দেশে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের সময় এই ঘটনা ঘটেছিল, কারণ হঠাৎ ওই কলিঙ্গ দেশে ভয়ঙ্কর প্লাবনের আশঙ্কা দেখা দেয়, আকাশ ঘন কালো মেঘে ছেয়ে যায়, ফলে সমগ্র কলিঙ্গ দেশ অন্ধকারে ঢেকে যায়। কালো মেঘের বুক চিরে ঘন ঘন বিদ্যুতের ঝলকানি দেখা যায়, অন্ধকার এতটাই ঘন হয়ে ওঠে যে তা ভেদ করে নিজেদের চেহারা পর্যন্ত দেখার উপায় থাকে না। প্রশ্ন, আমার বাণিজ্য তরী বাধা পড়ে আছে কথাটির তাৎপর্য লেখো। কবি তার রচিত সাহিত্যকীর্তিগুলি নিয়ে ভেসে দেশে যান দূর দূরান্তে, 7 সমুদ্রের পারে সেই সুদূর জগতে কবি তার মনের আনন্দ খুঁজে পাবেন, এই আশায় কবি প্রতিদিন বুক বাঁধেন যেন তিনি নৌকার দাঁড় টেনে গন্তব্যে চলেছেন, কিন্তু পর মুহূর্তেই তার মনে পড়ে যায় বাস্তব জীবন ও সংসারের দায়িত্ব হাইপেন কর্তব্য ত্যাগ করে তিনি কোনোদিনই গন্তব্যে যেতে পারবেন না। তাই গভীর হতাশার সঙ্গে কবি আলোচ্য উক্তিটি করেছেন।
চারিদিকে রয়েছে কম বেশি 60টি শব্দের মধ্যে নিচে যে কোনো একটি প্রশ্ন দেওয়া প্রশ্নের মান রয়েছে 3। প্রথম, প্রতি বছরই তার অবস্থার উন্নতি হতে লাগলো। কার অবস্থার কীভাবে উন্নতি হতে লাগলো? উদ্দিষ্ট ব্যক্তির অবস্থা। লিও তলস্তয় রচিত ইলিয়াস গল্পে ব্যবহৃত উদ্ধৃতাংশে ইলিয়াসের অবস্থার উন্নতির কথা বোঝানো হয়েছে। অবস্থার উন্নতি। ইলিয়াসের বাবা যখন মারা যান তখন তিনি সম্পত্তি বলতে 7টা ঘটকি, 2টি গরু এবং 20টি ভেড়া রেখে গিয়েছিলেন, কিন্তু ইলিয়াসের বুদ্ধি ও পরিশ্রমে সেই সম্পত্তি ক্রমশ বাড়তে থাকে। ইলিয়াস এবং তার স্ত্রী সকাল থেকে রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করত, এর ফলেই তাদের অবস্থা ক্রমশ উন্নতি হতে থাকে। স্কুলে কি বিভীষিকায় যে ছিলেন ভদ্রলোক। এখানে কার কথা বলা হয়েছে, তিনি কেন বিভীষিকা ছিলেন? তো লিখবে উদ্দিষ্ট ব্যক্তি। আলোচ্য উদ্ধৃতাংশে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম গল্পের কথক সুকুমারের স্কুলের অঙ্কের মাস্টারমশাইয়ের কথা বলা হয়েছে। বিভীষিকা মনে হওয়ার কারণ, অঙ্কে অসাধারণ দক্ষ মাস্টারমশাই যে কোনো অঙ্ক মুহূর্তে সমাধান করে ফেলতেন। তিনি বিশ্বাস করতেন যে অঙ্ক না জানলে জীবন বৃথা, তাই মাস্টারমশাই অত্যন্ত নিষ্ঠাভরে ছাত্রদের অঙ্ক শেখানোর চেষ্টা করতেন। ছাত্ররা অঙ্ক না পারলে ক্রুদ্ধ মাস্টারমশাইয়ের প্রকাণ্ড হাতের প্রচণ্ড চড় তাদের পিঠে নেমে আসতো, কিন্তু কাঁদবার জো ছিল না। এই কারণেই তিনি ছাত্রদের কাছে বিভীষিকা ছিলেন। 5 দাগে রয়েছে কম বেশি 60টি শব্দের মধ্যে নিচের যে কোনো একটি প্রশ্ন দেওয়া প্রশ্নের মান রয়েছে 3। প্রথম, তা তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি। বক্তা কাকে উদ্দেশ্য করে কথাটি বলেছেন, ওই ব্যক্তির প্রতিক্রিয়া কী ছিল? উদ্দিষ্ট ব্যক্তি। কালিদাসের ধীবর বৃত্তান্ত থেকে নেওয়া নাট্যদৃশ্যের রাজশ্যালক ধীবরকে উদ্দেশ্য করে প্রশ্নটিত মন্তব্যটি করেছেন। উদ্দিষ্ট ব্যক্তির প্রতিক্রিয়া। ধীবরের পেশা নিয়ে রাজশ্যালক ব্যঙ্গ করলে ধীবর তার তীব্র প্রতিবাদ করে। সেরকম কথা বলতে রাজশ্যালককে নিষেধ করে এবং আরও বলে, মানুষ যে বৃত্তি নিয়ে জন্মেছে তা নিন্দনীয় হলেও কখনও পরিত্যাগ করা উচিত নয়। বেদজ্ঞ ব্রাহ্মণের উদাহরণ দিয়ে সে জানায়, সবে দায়পরবশ হলেও যজ্ঞের পশুবধের সময় নির্দন হন, অর্থাৎ কোনো পেশায় সম্পূর্ণভাবে ত্রুটিহীন নয়। সূচক এই, জেলেকে ছেড়ে দাও। কে কথাটি বলেছে? জেলেকে ছেড়ে দেওয়া হলো কেন? বক্তা। উল্লেখিত মন্তব্যটি করেছে রাজশ্যালক। জেলেকে ছেড়ে দেওয়ার কারণ, ধীবর বৃত্তান্ত নাট্যাংশে ধীবরের কাছে রাজার নাম খোদাই করা রত্নখচিত আংটিটি পাওয়ার পরে রাজশ্যালক এবং রক্ষীরা তাকে চোর সাব্যস্ত করে। আংটি পাওয়ার বিষয়ে ধীবরের কোনো কথাই তারা শোনে না, কিন্তু রাজশ্যালক রাজাকে বিষয়টি জানলে রাজা বলেন যে আংটি বিষয়ে ধীবর যা বলেছে সবই সত্য, অর্থাৎ মাছের পেট থেকেই সেই আংটিটি পেয়েছে। সেই কারণে রাজা ধীবরকে ছেড়ে দেওয়ারও নির্দেশ দেন। 6 দাগে রয়েছে কম বেশি 150 শব্দের মধ্যে নিচে যে কোনো একটি প্রশ্নের মান রয়েছে 5। প্রথম, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় কলিঙ্গে যে প্রাকৃতিক বিপর্যয় ঘটেছিল তা কীভাবে কলিঙ্গবাসী জীবনকে বিপন্ন করে তুলেছিল বুঝিয়ে দাও। পয়েন্ট করে প্রাকৃতিক বিপর্যয়ের ছবি। মুকুন্দ চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল কাব্যের আখেটি খণ্ডের অন্তর্গত কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশে দেবী চণ্ডী তার কৃপাধন্য ব্যাধ কালকেতু তৈরি গুজরাট নগরে বসতি প্রতিষ্ঠার জন্য কলিঙ্গ দেশে প্লাবন ঘটান। কলিঙ্গের আকাশে ঈশান কোণে মেঘ জমা হয়, ঘন ঘন বিদ্যুতের ঝলকানি দেখা যায়। দূর দিগন্তে মেঘের গম্ভীর ধ্বনির সঙ্গে শুরু হয় মুষলধারায় বৃষ্টি। বিপদের আশঙ্কায় প্রজারা ঘর ছেড়ে দ্রুত পালাতে থাকে। ঝড়ের দাপটে সবুজ শস্যক্ষেত নষ্ট হয়ে যায়। 8টি দিকের 8টি হাতি যেন বৃষ্টির ধারায় সব ভাসিয়ে নিয়ে যেতে চায়। প্রবল বর্ষণে পথঘাট জলে ডুবে যায়। ঘোর অন্ধকারে দিন হাইপেন রাত্রির পার্থক্য মুছে যায়। জলমগ্ন রাস্তায় সাপ ভেসে বেড়াতে থাকে। ভীত প্রজারা এই ভয়াবহ দুর্যোগ থেকে নিস্তার পেতে ঋষি জৈমিনীকে স্মরণ করতে থাকে। 7 দিন ধরে অবিরাম বর্ষণের ফলে কৃষিকাজে যেমন ক্ষতি হয়, বাড়িঘরও নষ্ট হয়ে যায়। ভাদ্র মাসের তালের মতো বড় বড় আকারের শিল ঘরের চাল ভেদ করে পড়তে থাকে। দেবীর আদেশে সমস্ত নদ নদী কলিঙ্গের দিকে ছুটে আসে। পর্বতের মতো উঁচু ঢেউয়ের আঘাতে বাড়িঘর ভেঙে পড়ে। দেবী চণ্ডীর আদেশে সৃষ্টি এই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে অসহায় প্রজারা শঙ্কিত হয়ে ওঠে। পরে হচ্ছে নোংর কবিতাটির মর্মার্থ নিজের ভাষায় লেখো। স্বপ্ন হাইপেন ইচ্ছা হাইপেন কল্পনার প্রতীক। সাদা মেঘ কালো পাহাড় কাব্য সংকলনের অন্তর্গত নোংর কবিতায় অজিত দত্ত তার অতৃপ্তির কথা বলেছেন। কবির সৃষ্টিশীল মন পাড়ি দিতে চেয়েছে সুদূর কোনো দেশে, কিন্তু তটভূমির কাছে তার অজান্তে নৌকার নোঙর পড়ে গেছে।
কবির জীবনের নানা স্বপ্ন হাইপেন ইচ্ছা হাইপেন কল্পনার প্রতীক হয়ে জোয়ারের ঢেউগুলি তার নৌকায় আঘাত করে সমুদ্রের দিকে ছুটে চলে যায়। ভাটার টানে খানিক বাদেই সেই প্রবল স্রোত দুর্বল হয়ে পড়ে। বাস্তবরূপী তটের কাছে এই জীবনটাও যেন জোয়ার ভাটায় বাঁধা, কখনো আশার জোয়ার, কখনো নিরাশার জোয়ার। কবি বৃথা জেনেও সারারাত এক নাগারে দাঁড় টেনে চলেন। সুদূরের হাতছানি। কবির সৃষ্টিশীল মন এক জায়গায় বাধা পড়ে থাকতে চায় না, কিন্তু কবি সাংসারিক মানুষ। জীবন হাইপেন জীবিকার শর্তে তাকে গণ্ডিবদ্ধ হয়ে থাকতে হয়। নানা ধরনের সম্পর্কের বন্ধন হাইপেন কাজের বন্ধন, দায়িত্ব হাইপেন কর্তব্যের বেড়াজাল কবির জীবন হাইপেন নৌকাকে নোঙরের কাছিতে বেঁধে রেখেছে। তবু সুদূরের হাতছানি তাকে উতলা করে, বৃথা চেষ্টার ব্যর্থতাকে হতাশ করে। শেষের কথা, এইভাবেই একজন সৃষ্টিশীল মানুষ বাস্তব ও কল্পনার সংঘাতে অবিরাম ক্ষতবিক্ষত হন। সাধারণ রয়েছে কম বেশি 150 শব্দের মধ্যে নিচে যে কোনো একটি প্রশ্ন দেওয়া প্রশ্নের মান রয়েছে 5। প্রথম, ভাগ্য যেন চাকার মতো ঘোরে, কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে? বক্তার এমন বক্তব্যের কারণ ব্যাখ্যা করো। উত্তর লিখবে লিও তলস্তয় ইলিয়াস গল্পে মোহাম্মদ শাহর বাড়িতে আগত জৈনক অতিথি মোহাম্মদ শাহকে মন্তব্যটি করলেও মন্তব্যটির উদ্দেশ্য ছিল ইলিয়াস। এমন মন্তব্যের বা এমন বক্তব্যের কারণ, 35 বছরের কঠোর পরিশ্রমে ইলিয়াস এবং তার স্ত্রী প্রচুর সম্পত্তির অধিকারী হয়। 200 ঘোড়া, 150 গরু মহিষ এবং 1200 ভেড়ার মালিক হয় ইলিয়াস। চারপাশে তার প্রচুর খ্যাতি ছড়িয়ে পড়ে, প্রতিবেশীরাও তাকে ঈর্ষা করতে শুরু করে। অতিথিরা সুদূর থেকে আসতে থাকে এবং ইলিয়াসও উদারভাবে অতিথি সেবা করতে থাকে। কিন্তু নানা কারণে ইলিয়াসের ভাগ্য বিপর্যয় ঘটে। ছেলের সঙ্গে বিবাদ, তাকে আলাদা করে দেওয়া, মরো কিরগিজদের ঘোড়া চুরির ঘটনা, দুর্ভিক্ষ ইত্যাদি নানা কারণে তার পালিত পশুর সংখ্যা ক্রমশ কমতে থাকে। শেষ অবধি নিজের পশমের কোট, কম্বল ইত্যাদির সঙ্গে অবশিষ্ট গৃহপালিত পশুগুলোকে বিক্রি করে দিয়ে সে সরবরাহ হয়ে পড়ে। তাদের অন্যের বাড়িতে কাজ করে দিন কাটতে থাকে। এই অবস্থায় প্রতিবেশী মোহাম্মদ শাহ তাদের প্রতি সহানুভূতিশীল হয়ে নিজের বাড়িতে আশ্রয় দেয়। ইলিয়াসের করা সাধ্যমতো কাজের বদলে তাদের খাওয়া পড়ার দায়িত্ব নেয় মোহাম্মদ শাহ। অবস্থাপন্ন ইলিয়াসের এই মজুর জীবনে রূপান্তরের পরিপ্রেক্ষিতে মোহাম্মদ শাহর বাড়িতে আগত অতিথিরা এই মন্তব্যটি করেছেন। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম গল্পটি ছাত্র হাইপেন শিক্ষক সম্পর্কে অসামান্য দলিল আলোচনা করো। দাম ছোট গল্পে লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায় ছাত্র হাইপেন শিক্ষক সম্পর্ককে স্নেহ হাইপেন মমতা হাইপেন শ্রদ্ধার মিলেমিশে এক অনন্য মাত্রা দান করেছেন। সুকুমার ও তার অঙ্কের মাস্টারমশাই ছাত্র হাইপেন শিক্ষক সমাজের প্রতিনিধি হয়ে উঠেছেন। প্যারা চেঞ্জ করে লিখবে ছোটবেলায় সুকুমার ও তার সহপাঠীদের কাছে অঙ্কের মাস্টারমশাই ছিলেন সাক্ষাৎ বিভীষিকা। অঙ্কে মানুষটির অসাধারণ পাণ্ডিত্য ছিল, তাই ছাত্ররা অঙ্ক না পারলেই তিনি ভয়ানক রেগে যেতেন আর তাদের পিঠে নেমে আসতো তার প্রকাণ্ড হাতের প্রচণ্ড চড়। কিন্তু তিনি বুঝতে পারেননি কিশোর মনে ভয়ের অনুভূতিটা এতই তীব্র হয় যে ব্যক্তির সঙ্গে তার জীবনকেও মন থেকে অনেক দূরে সরিয়ে দেয়। শাসন হাইপেন পীড়ন হাইপেন ভীতি কোনো বিষয়কে ভালোবাসতে সাহায্য করে না। সুকুমারের সমালোচনামূলক বাল্যস্মৃতি পড়ে অনেক দিন পরে মাস্টারমশাইয়ের এই চেতনা জেগেছিল। এখানে আত্মভিমান মাস্টারমশাইয়ের আত্মোপলব্ধির পথে বাধা হয়ে দাঁড়ায়নি। অন্যদিকে সুকুমার উপলব্ধি করেছিলেন যে কৈশোরে তিনি মাস্টারমশাইয়ের আপাত শাসনের আড়ালে থাকা স্নেহকে অনুভব করতে পারেননি। মাস্টারমশাইয়ের পড়ানো হয়তো পদ্ধতিগত কিছু ত্রুটি ছিল, কিন্তু অঙ্ক শেখানোর জন্য তার নিষ্ঠা ও ছাত্রদের প্রতি ভালোবাসায় কোনো অভাব ছিল না। এভাবেই শ্রদ্ধা ও স্নেহের মধ্যে দিয়ে ছাত্র হাইপেন শিক্ষক সম্পর্কের চিরকালীন রূপটি গল্পে প্রকাশ পেয়েছে। আর দেখা রয়েছে কম বেশি 150 শব্দের মধ্যে নিচে যে কোনো একটি প্রশ্ন দেওয়া প্রশ্নের মান রয়েছে 5। প্রথম, লেখক কার কাছ থেকে প্রফেসর শঙ্কুর ডায়েরিটি পেয়েছিল? ডায়েরির বিশেষত্ব কী ছিল? উদ্দিষ্ট ব্যক্তি, সত্যজিৎ রায় রচিত বোমযাত্রীর ডায়েরি গল্পে প্রফেসর ত্রিলোকেশ্বর শঙ্কুর বিচিত্র ডায়েরিটি লেখক পেয়েছিল তারকচরুটের কাছ থেকে। ডায়েরিটির বিশেষত্ব, রহস্যময় কালি। বিজ্ঞানী প্রফেসর শঙ্কুর ডায়েরিটা প্রথমবার লেখকের কাছে যখন পৌঁছায় তখন তিনি দেখেছিলেন ডায়েরিতে ব্যবহৃত কালির রং ছিল সবুজ, কিন্তু পুজোর পর খাতাটি আলমারি থেকে বের করার পরই লেখকের খটকা লাগে, কারণ তিনি দেখেন কালির রং লাল। মনের ভুল ভেবে খাতাটা
পকেটে রাখেন। বাড়ি ফিরে আবার খাতাটা খুলতেই লেখকের বুক ধড়াস করে ওঠে, কারণ কালির রং তখন ছিল নীল। তারপর এক আশ্চর্য অদ্ভুত ব্যাপার ঘটে। লেখকের চোখের সামনেই ডায়েরির কালি নীল থেকে হলুদ বর্ণ ধারণ করে। ডায়েরির কালির রঙের পরিবর্তন এক রহস্য গড়ে তোলে বিস্ময়কর পৃষ্ঠা। কি ডায়েরিটি লেখকের হাত থেকে পড়ে যাওয়ার পর লেখকের কুকুর ভুলো তাতে দাঁত বসালে ওই খাতার কাগজ তার কামড়ে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হয় না। লেখক বিস্মিত হয়ে যায়। আশ্চর্যের বিষয়, দেশলাই দিয়ে আগুন জ্বালিয়েও এবং 5 ঘন্টা উনুনের মধ্যে ডায়েরিটি ফেলে রাখলেও কালির রং বদলেই চলে, কিন্তু ডায়েরি পড়ে না। আশ্চর্যের কথা যে ডায়েরিটিকে লেখকের একসময় অক্ষর অনিবেশ্বর মনে হয়েছিল, তা শেষ পর্যন্ত ডেও পিঁপড়ের পেটে যায়। বিস্ময়ের হতভম্ব লেখক এই আশ্চর্য ডায়েরির কাহিনীর সত্য হয় পেন মিথ্যা বিচারের ভার পাঠকদের হাতেই ছেড়ে দেন। প্রশ্ন, আমরা 2 ঘন্টা হলো মঙ্গল গ্রহে নেমেছি। বোমযাত্রীর ডায়েরি গল্প অবলম্বনে মঙ্গল গ্রহের সংক্ষিপ্ত বিবরণ দাও। মঙ্গল গ্রহের বিবরণ: 13ই জানুয়ারি যাত্রা শুরু করে 1 মাসেরও বেশি সময় পরে নিজস্ব উদ্ভাবিত রকেটে প্রফেসর শঙ্কু, তার সঙ্গী প্রহ্লাদ, বিধুশেখর এবং নিউটনকে নিয়ে মঙ্গল গ্রহে পৌঁছান। এখানে গাছপালা, মাটি, পাথর সবই নরম রবারের মতো। সামনে 20 হাত দূরে একটা লাল নদী বয়ে যাচ্ছিল, যার জল স্বচ্ছ পেয়ারার জেলির মতো। নদীর জল লাল হওয়ায় আকাশ থেকে নদীগুলোকে লাল সুতোর মতো দেখায়। ঘাস গাছপালার রং সবুজের বদলে নীল আর আকাশ নীলের বদলে সবুজ। কোনো প্রাণী সারা শব্দ পাওয়া যাচ্ছিল না। আবহাওয়া ঠান্ডা তো নয়, বরং গরমের দিকে, কিন্তু মধ্যে মধ্যে বয়ে আসা বাতাস হাড় কাঁপিয়ে দিয়ে যায়। নদীর জলে অমৃতের স্বাদ, তা শরীর এবং মনের সমস্ত ক্লান্তিকে দূর করে দেয়। যদিও এরপরেই মঙ্গল গ্রহের বিভীষিকার সঙ্গে শঙ্কুর পরিচয় ঘটে। এরা হলো মঙ্গল গ্রহের প্রাণী। তারা মানুষ বা জন্তু বা মাছ কোনোটাই নয়, অথচ এই 3-এর সঙ্গে কিছু মিল আছে। জন্তুটি লম্বা প্রায় 3 হাত। এদের পা থাকলেও হাতের বদলে রয়েছে ডানা। মুখ দন্তহীন। সংখ্যায় 2 থেকে 300 এরকম জন্তুর হাত থেকে কোনো রকমে নিজেদের রক্ষা করে পালাতে সমর্থ হয়েছিলেন প্রফেসর শঙ্কু এবং তার সঙ্গীরা। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 9ম শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে। সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দাও যারা এবছর 9ম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে 9ম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিই। এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলে সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। ভালো করে তোমরা কোশ্চেনটা দেখে নাও। কোথাও লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না।